এইখান থেকে আমি দ্রুত আমার পরের প্রতিবেদন রাখবো। খানিকক্ষণ আগে বললাম যে আরও আরেকটা মামলায় আজকে সিবিআই তদন্তের নির্দেশ এবং পাশাপাশি ডিভিশন বেঞ্চে সেই দিনই যাওয়া হলো না, 5 দিন, এক্ষেত্রে কেউ দেরি করেননি এবং সেখানে স্টে অর্ডার, আবার সিঙ্গেল বেঞ্চ কিন্তু সিবিআইকে এফআইআর করতে বলল। দেখুন, রাজ্যের আরও একটি মামলার তদন্তভার সিবিআইকে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে একই মামলা ঘিরে সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের নির্দেশ পাল্টা নির্দেশ ঘিরেও তৈরি হলো টানাপোড়েন। রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সঙ্গে সঙ্গে এই রায় নিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরেও সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে টান পরিস্থিতি। জাস্টিসের জন্য কোর্ট যে কোনোভাবেই সেটাকে বিচার করতে পারে, কিন্তু এই যে অ্যাম্বিগুইটি, যেটা জুডিশিয়ারির অ্যাম্বিগুইটির মধ্যে ক্রিয়েট হয়ে গেল, সেটা না হয় বাঞ্ছনীয়। কারণ তাদের কিন্তু আরও যে অন্যান্য মামলাগুলো আছে সেগুলো এফেক্টেড হবে এবং এই প্রসিডিওরটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে কিন্তু সবাই এই প্রসিডিওরে যেতে চাইবে। তখন কিন্তু যে নিয়ম, আমাদের যে রুলস, রিট রুলস বলে যে রুলস আমরা ফলো করি, সেটা কিন্তু ভায়োলেশন হতে থাকবে। সেটা একভাবে বাঞ্ছিত। বুধবার রাজ্যে মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির অভিযোগ মামলায় সিবিআই তদন্তে আপত্তি জানায় রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরেন। এই তথ্যগুলি সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এরপরই মামলাকারীর আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে। বিচারপতি জানান এই নির্দেশনামা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দুপুর 2:30টার মধ্যে সিবিআইকে দিতে হবে। তিনি বলেন, এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের ওপর এই আদালতের কোনো আস্থা নেই, ফলে সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে। এরপর পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। তাই রাজ্য সরকারের কাছে আমি আশা করব এখনো পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ হয়েছে তা তারা জানাবে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মৌখিক দৃষ্টি আকর্ষণেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরেও দুপুর 3:15 নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। তখন এজলাসে উপস্থিত ছিলেন সিবিআই এর আধিকারিক অংশুমান সাহা। তাকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সমস্ত নথি নিয়ে নিন, এখনই গিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করুন। তখন মামলাকারীর আইনজীবী আদালতে জানান, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের কাছে মৌখিকভাবে আবেদন জানিয়েছে এবং সেই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তখন মামলাকারীর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ডিভিশন বেঞ্চে নির্দেশ দেখান, না হলে লাইভ স্ট্রিমিং দেখান। কিন্তু তা দেখাতে পারেননি আইনজীবীরা। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যদি ডিভিশন বেঞ্চে নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য? অনেক কিছু আর্জেন্সি থাকে, যে সময়তে আমরা কোর্টের কাছে গিয়ে আর্জেন্সি প্লিড করে সেখানে বলি যে এখানে এক্ষুনি স্টে দেওয়া দরকার আছে। কিন্তু এটা এমন কোনো ঘটনা নয়, যে কোনো অর্ডারই হোক, এটা একটা জুডিশিয়াল অর্ডার। সেই জুডিশিয়াল অর্ডারটা যদি লাইমলাইটে না আসে, যতক্ষণ না সেটা আসছে, অ্যাপিলেবল অর্ডার হচ্ছে কি হচ্ছে না সেটা না দেখে যে কেউ মুভ করে থাকুক, স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে কেউ মুভ করে থাকুক, সেটাকে এতটা মান্যতা দেয়া, এটা কিন্তু আমার মনে হচ্ছে ডিভিশন বেঞ্চের একটা দৃষ্টান্ত তৈরি করা, যে এরপর থেকে আমরা সবাই এই ধরনের কাজ করতে পারি এবং সেখানে ডিসক্রিমিনেশন কোনো ডিভিশন বেঞ্চ করতে পারবে না। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ফের শুনানি হবে এই মামলার। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এই রাজ্যে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নয়, একেবারে স্পষ্ট ভাষায় এর আগেও নানা ইঙ্গিত দিয়েছেন। আজকে বর্ধমানে হেলিকপ্টারে তিনি যাচ্ছিলেন, একেবারে স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলে দিলেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস একা চলবে। খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস, বামেরা এবং বিজেপির দিক থেকে প্রবল প্রতিক্রিয়া। দেখুন পরের প্রতিবেদন। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। I think she will indirectly helping BJP, of course. পিসি ভাইপোকে যদি রেহাই পেতে হয় তাহলে মোদি শাহ তাদেরকেই ভরসা করতে হবে। বাংলায় ইন্ডিয়া জোট ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা করবে না তৃণমূল। বাংলার 42টি আসনে তৃণমূল একাই লড়বে। কংগ্রেসের ওপর ক্ষোভ ঝরে পড়ল তৃণমূল নেতৃত্ব।
আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলিউটলি রং। We already know that she has a tacit understanding with BJP. Being in the India, she was there for so long, and all of a sudden she has changed her opinion. So it is proving that she is in hand with BJP. এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তাপাচ্ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যে, তারাও কেউ কোনো কথা বলছে না। গত বছর 19শে ডিসেম্বর দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সোনিয়া গান্ধীর পিছু পিছু বৈঠক কক্ষে পৌঁছতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকে রাহুল গান্ধীর পাশে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের দাবি, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন লোকসভা ভোটে 543টা আসনের মধ্যে কংগ্রেস 300 আসনে লড়ুক, 245টা আসন বাকি শরিকদের ছেড়ে দিক। আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টো আসন দিতে চাই, কংগ্রেস মেঘালয়ে আমাদের 1টা আসন ছেড়ে দিক। পরদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না। কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, কিন্তু সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। ইন্ডিয়া অ্যালায়েন্স এমন একটি নৌকো যার কোনো নাবিক নেই, না নেতা আছে না নীতি আছে, তো স্বাভাবিকভাবে সেই নৌকো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারে, যেখানে পৌঁছানো সেখানে পৌঁছয় না। রাজনীতিতে কে কখন কার সঙ্গে প্রকাশ্যে, কার সঙ্গে গোপনে, এই বোঝা দায়। আশাবুল হোসেন, সুমিত হালদার ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজীব বাবুর কাছে আসবো। কংগ্রেসের প্রতিক্রিয়া দিয়ে শুরু করি। দীপা দাসমুন্সী বলছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন সমঝোতা বারবার চিরকাল এটা চলে আসছে, পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল। না, আমি প্রথমে এখানে একটা কথা বলি, যার নাম বললেন, আমি জানি না তিনি রাজনীতিতে কি অবস্থানে কোথায় থাকেন, তাকে দীর্ঘদিন ধরে মানুষ রাজনীতির অঙ্গনেই দেখতে পায়নি। দীপা দাসমুন্সী যার নাম বললেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, আরে শুনুন, কংগ্রেসের তো এখন যে অবস্থা 50 কখনো 40, এই তো তাদের সংখ্যার অবস্থা সারা ভারতবর্ষের মধ্যে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে দীপা দাসমুন্সী কি বললেন, তেলেঙ্গানায় যে কজন হাতে গোনা অবজারভার ছিল তার মধ্যে অন্যতম দীপা দাসমুন্সী। ছেড়ে দিন, সেটা তেলেঙ্গানাতে এমনি কংগ্রেস জিততো, এখন উনি ছিলেন, সেটা ছেড়ে। আমি ওই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে দীপা দাসমুন্সীর কথার কোনো নেই, বরঞ্চ আমি বলবো যে দীপা দাসমুন্সীকে এইটুকু স্মরণ করিয়ে দেওয়া উচিত যে আমি মনে করি বাংলায় বিজেপির বি টিম হিসাবে কাজ করছে কংগ্রেস এবং সিপিএম। কেন আপনি আমার বলুন তো, কোন ইয়েতে ওরা বলবে যে 10টা-12টা সিট চাই, 8টা-10টা সিট চাই? কংগ্রেসের এখানে কি কন্ট্রিবিউশন রয়েছে? সিপিএম এর সাথে লড়ে তারা কত শতাংশ ভোট পেয়েছে? ধূপগুড়িতে 10%, 6.52% ভোট পেয়েছে হচ্ছে ধূপগুড়িতে। আলাদা আমার কথাটা শেষ করে দিতে নেই। আপনার অন্যান্য ইলেকশনগুলো, শান্তিপুরে কংগ্রেস 1.41% ভোট পেয়েছে, আপনি কংগ্রেস বালিগঞ্জে 5% ভোট পেয়েছে, কংগ্রেস আসানসোলের বাই ইলেকশনে 1.3% ভোট পেয়েছে, কংগ্রেস অন্যান্য জায়গায় ফরওয়ার্ড ব্লক এদের সাথে লড়ে 2.79% ভোট পেয়েছে। আপনার তালিকায় সাগরদিঘিটা নেই? কংগ্রেস একমাত্র একটাই সাগরদিঘি, না ওটা বললেন না, সাগরদিঘি ওটা বললে পূর্ণাঙ্গ হতো। আপনি এভারেজ করে দিন, শুনুন, আপনি এভারেজ করুন, 10টা নির্বাচন হয়েছে, 9টায় বেচারাদের একটা এমএলএ ছিল, 0 থেকে 1টা, সেটাকেও নিয়ে নিতে পারেনি ওরা নিজেদের দেশে। আমার বক্তব্য আজকে কংগ্রেস, আমার বক্তব্য কংগ্রেস কি এমন করেছে যে কংগ্রেসকে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক বলে, এবং উনি চেয়েছেন জোটটা যাতে স্থায়ী হয়, সেই কারণে উনি কংগ্রেসকে দুটো আসন। একটা প্রশ্ন আমি দেখলাম যে আপনার কাছে দুটো আসন ছাড়তে চাইছে, ঠিকই তো, সেখানে তারপর থেকে আমি একটু বলি, মেঘালয় আর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কত শতাংশ ভোট পেয়েছেন যে আসন চাইছেন? আচ্ছা, আমি এবার বলুন তো, মেঘালয়, আমি জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, মেঘালয়তে আমরা কংগ্রেসের থেকে এগিয়ে, মেঘালয়তে আমরা কংগ্রেসের থেকে এগিয়ে, বিধায়ক সংখ্যা সমান কংগ্রেসের থেকে এগিয়ে। ত্রিপুরা আমরা বলিনি সিট চেয়েছি, আমরা শুধু মেঘালয়তে বলেছি আমরা সিট চাই। মেঘালয় দলের ভাঙানো, আরে যে ভাঙানো ভোটটা তো আপনি লাস্ট বিধানসভা যদি দেখেন, তাহলে সেখানে যারা লড়েছে তারা তৃণমূলের হয়ে লড়েছে। কার নামে আপনি ভোট চেয়েছেন সেটা দেখবেন না? মুকুল সাংমারা তৃণমূলের হয়ে লড়েছে, তৃণমূলের সিম্বলে। সাগরদিঘির জয়ী প্রার্থীর পার্সেন্টেজটা কি তৃণমূলের যাবে নাকি? না না, ওটা তো কংগ্রেসের সিপিএম এর গেছে, কিন্তু তারা বিধায়ক ধরে রাখতে পারেনি। আমি বলছি কার হয়ে ভোটে লড়েছেন সেটা তো সুমন, আপনি কিন্তু খালি ওই সাগরদিঘি বলছেন। আমি যে আপনাকে 10টা উদাহরণ দিলাম, ধূপগুড়ি, গোচবা, শান্তিপুর, আপনি ক্রেডিট নিতে পারেন যে আপনি মিজোরাম, ত্রিপুরায় সাকসেসফুলি বিধায়ক ভাঙিয়েছেন,
সেই ক্রেডিট চান? না, আমি সেটা বলছি, সেই ক্রেডিট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে আমি মানবিক, তোমাদের 2টো সিট ছিল, যদিও খুব তাদের ক্রাইসিসের মধ্যে অবস্থা, এবার যদি ভোট হয় দেখতে পাবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2টো সিট দেবো। মেঘালয় যেখানে উল্টো দিকে কংগ্রেস 10টা চাইছে, আমি বলছি মেঘালয় আমি সৌম্যর কাছে যাব, আমাদের 5টা বিধায়ক পার্সেন্টেজ বেশি, আমরা মেঘালয় একটা সিট চাইছি। একটু সৌম্যর কাছে যাই। এক হচ্ছে সৌম্য, যে দুটো মানে হিন্দিতে একটা খুব গোদা শব্দ আছে, খুব 80s আর 90s এ হিন্দি ফিল্মে ব্যবহার হতো, অকাত। মানে রাজীবদা যেটা বললেন সেটা হচ্ছে 2টো সিটের অকাত 10টা চেয়েছো। 2টো সিটও নেই, আচ্ছা 2টো নেই, মানে দেড়খানার অকাত 10টা দেখুন না আপনি। আচ্ছা আচ্ছা, এবার অন্তত বলতে দিন। আমি একটা বলি 2021 এর বিধানসভা 2টো সিটের বলে আপনি বলতেও দেবেন না। 2021 এর বিধানসভার ফলাফল দেখুন, শূন্য নেমে গেছে। এবার আমি বলছি আজকে কিন্তু তোমাদের তো খুশি হওয়ার কথা। অধীর চৌধুরীর নেতৃত্বে তোমরা প্রদেশের তরফ থেকে যে কজন স্টুডিওতে আসো, যে কজন প্রেস কনফারেন্স করো, তীব্র বিরোধিতা করে এসছো। ডে 1 থেকে যবে সম্ভাবনা মানে দিগন্তে একটা দেখা যাচ্ছে, তখন থেকে তোমরা ঝাঁপিয়েছো যে জোটটা যেন ঘেঁটে যায়। তো আজকে জোটটা অপোজ করেছো, আজকে খুশি হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে সুমনদা আপনার পুরনো প্রভাব যে কফিনে পেরেক পুঁতে দিয়েছেন। স্টুডিওতে আমি দীর্ঘদিন বারবার বলেছি, এটা কোনো নতুন কথা নয়, শি ইজ আ ট্রোজান হর্স অফ বিজেপি। এগেইন আই এম রিপিটিং, তাহলে 2 এর অকাত নিয়ে 10 চাইবে। এক মিনিট বলেনি, ট্রোজান হর্স অফ বিজেপি। আপনি কি মনে করেন যে আমরা তো প্রথম দিন থেকে বলেছিলাম যে ওনার এটা একদম ইন্ডিভিজুয়ালি নয়, ওনার এটা পলিটিক্যাল কম্পালশন, ওনাকে করতেই হতো, আজ নয় কাল। আর আমি তো মনে করি এই হচ্ছে সমস্যা, ইনএভিটেবল পলিটিক্যাল কম্পালশন অফ তৃণমূল কংগ্রেস। উনি পার্সেন্টেজ গোনাচ্ছেন, গোয়াটা বললেন না তো, যেখানে লক স্টক ব্যারেল শুধু গোয়াতে তো সিট চাইনি আমরা। দাঁড়ান একটু, দাঁড়ান, গোয়াতে তো সিট চাইনি, অন্য সময় কথা হচ্ছে না, মেঘালয় চাইছি, একটু দাঁড়ান, শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আরে মেঘালয়ের এমএলএগুলো কংগ্রেসের ছিল, চুপ করুন, শোনার চেষ্টা করতে হবে। মেঘালয়ের এমএলএ গুলো কংগ্রেস থেকে ভাঙিয়েছেন, তারপরে বিজেপির হাত শক্ত করেছেন। ত্রিপুরাতে একটা কাউন্সিলর জিতেছিল আপনাদের আমবাসাতে, আপনি ইনচার্জ ছিলেন, বিজেপিতে জমা দিয়ে এসছেন। একটা মিনিট, নোটার থেকে কম নোট পেয়েছে ত্রিপুরাতে। এখানে একটা আমার বক্তব্য আছে, আপনি সারা এখানে আমার একটা বক্তব্য আছে, দাঁড়ান, আমার পরে বলবেন। হলো কিন্তু সৌম্য, আমি একটা যোগ করতেই হবে, সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল আজকে প্রত্যাখ্যান করেছে কংগ্রেসকে, তা নয়, আপও পাঞ্জাবে আমি বলে দিই, আমাকে বলতে দিন। আমি বলছি 22 তারিখ দেখুন, এজেন্ডা দেখুন, যে মিটিং এর প্রধানমন্ত্রীর কোনো মুখ নিয়ে আলোচনার কথা ছিল না, মুখের কথা বলেছেন। 22 তারিখ সিপিএম কে বলেছেন আমাকে গুরুত্ব দেওয়া হয় না, তারপরে একটার পর একটা। এই যে সারা ভারতবর্ষ জুড়ে আপনি বলুন, গত 10 বছরে 69টা বিল পার্লামেন্টে অ্যাবস্টেন থেকে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস, বিরোধিতা করেনি বিজেপি। আপনি বলুন, এই পশ্চিম বাংলাতে বিজেপির এমএলএদের প্রতিষ্ঠা করেছে 2019 সালে, কিন্তু বৃদ্ধি এর জবাবও দিতে হবে। না রাজবাবু এক সেকেন্ড, জবাবও দিতে হবে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কালকে রাহুল গান্ধী ওনার ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢুকছে, সেখানে অন্তত সৌজন্য ইন্ডিয়া জোটের শরিক বলে শুধু নয়, সিনিয়র নেত্রী হিসেবে যে একবার সৌজন্য হিসেবে জানানো হয়নি। উনি কি বলছেন আমি জানি না, ইন্ডিয়া জোটেরা বলেছেন, শুনুন, বলতেই পারে, উনি অনেক কথা বলেন, উনি অনেক কথা বলেন, ফেন্স সিটিং কন্ডিশনে থাকেন, যখন যেরকম তখন তেরকম। আজকে পশ্চিমবাংলা কংগ্রেসকে ডেসিমিনেট করার পেছনে তৃণমূল, পশ্চিমবাংলা কংগ্রেস কর্মীরা আপসহীন সংগ্রাম করবে তৃণমূলের বিরুদ্ধে। আর আমি পরিষ্কার একটা কথা বলি, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের কাছে আবেদন শুনে নিন, বারবার প্রতারিত হচ্ছেন আপনারা এই তৃণমূলের কাছে। আমার শুধু একটাই প্রশ্ন, আমার দুজন আছে, আবার যাব, আমার একটাই প্রশ্ন, যে সব বুঝলাম, কিন্তু সৌম্য এই কথা অন্তত 1.5 মাস 2 মাস ধরে স্টুডিওতে বলে আসছে, দলের ভেতরে বলছে, তা সত্ত্বেও রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মাঝের সিটটা অন্তত কোনো একটা পাশের সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট ছিল। আমি বলছি তোমাদের কথা কি হাইকমান্ড অবধি পৌঁছয়নি? নরেন্দ্র মোদীর পাশে মমতা ব্যানার্জি বলেছিল, তাহলে কি বিজেপি হয়ে গেছে নাকি? যেতে হবে, কিন্তু আমি যাবো সবার কাছে, তার আগে আরেকবার না, রাজীববাবু অনেক সময় আপনি পেয়েছেন, বাড়ি গিয়ে রিপিটটা দেখে নেবেন। সব থেকে বেশি এখন অব্দি এই স্টুডিওতে আপনি কথা বলছেন, আমাকে এই যে প্রশ্নগুলো তাহলে দুজনে মিলে কথা বলতে আমরা সবাই চলুন উঠে যাই। না এখন আমি দেবো না, এখন একটা প্রতিবেদন দর্শকদের সামনে দেখাবো, তারপরে একদম ন্যায্য সময়, ন্যায্যতার সঙ্গে আপনাকে সময় দেবো। এখন প্রতিবেদন। কারোর
ওনার সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। দেখুন, প্রদেশ কংগ্রেসের খুব পরিষ্কার অবস্থান। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের লড়াই হবে এবং আমাদের বক্তব্য আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে আমরা জানিয়ে এসেছিলাম এবং টিকি তো তৃণমূলের বাধা বিজেপির কাছে, মানে দিল্লির বিজেপির কাছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তিনি বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে নয়, একা লড়বেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন গত কয়েকদিন ধরেই এই প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। কখনো নাম করে কখনো নাম না করে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস সম্পর্কে ক্রমাগত সুর চড়াচ্ছিলেন তৃণমূল নেত্রী। हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है ये कहने का, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। কিন্তু তারপরও রাহুল গান্ধীর সুর ছিল নরম। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनी। मैंने क्या बोला? रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारे पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। झोला से बिल्ली बाहर आ गई। आज ममता को गुस्सा क्यों आ रहा है? क्योंकि फंस गई और सच्चाई सामने आ गई। সূত্রের খবর, কংগ্রেস এ রাজ্যের 7 থেকে 8টি আসনে লড়তে চাইলেও রাজি ছিল না তৃণমূল। 2019-এ তাদের জেতা 2টি আসন অর্থাৎ বহরমপুর এবং মালদা দক্ষিণ ছাড়া কংগ্রেসকে কোনো আসনে ছাড়তে আগ্রহী ছিল না তৃণমূল নেতৃত্ব। Somebody must bail the cat. I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. উনার দল দাঁড়িয়ে ছিল, বিজেপি দাঁড়িয়ে ছিল, কংগ্রেস দাঁড়িয়ে ছিল। তৃণমূলকে হারিয়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস দল 2টো সিট পেয়েছিল। তো উনি দিলেন মানে 2টো তো কংগ্রেসেরই সিট, উনার দয়া দাক্ষিণেরও ব্যাপার নেই। এবার ন্যায়যাত্রা নিয়ে বাংলায় ঢোকার পরে তৃণমূল সম্পর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অবস্থান কি হয় সেটাই কৌতূহলের বিষয়। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। রাজশ্রী, আমি জানি না মানে তোমাদের হাসি তো আরো চওড়া হবে, সেটিং কিনা তুমি তার উত্তর দেবে, কিন্তু রাজ্যে যদি বিরোধীদের ত্রিমুখী লড়াই হয়, চতুর্মুখী লড়াই হয়, স্বাভাবিকভাবে বিরোধী ভোট মানে সেখানে ভাগ হবে। তোমাদের আশা যে সংখ্যালঘু ভোট যদি বাম এবং কংগ্রেস এবং তৃণমূলের ভাগ হয়, সেখানে বিজেপি বেরোনোর চেষ্টা করবে। খুব স্বাভাবিক সাধারণ পরিস্থিতিতে তুমি যে কথাটা বললে, রাজ্যে ত্রিমুখী চতুর্মুখী লড়াই হলে পরে সেখানে দাঁড়িয়ে যে সেকেন্ড শক্তিমান তার বেশি লাভ হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে না, অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি। এখানে না, সুমন দা, আমাকে একটু বোঝাতে দাও জিনিসটা। এ রাজ্যে 2021 সালের নির্বাচনে সংযুক্ত মোর্চার ভোট পার্সেন্টেজ কত? 10%। 2019 সালের কংগ্রেস এবং সিপিএম এর যৌথ ভোট পার্সেন্ট হচ্ছে 12%। আজকে পশ্চিমবঙ্গে যে দুর্নীতির অংশ আছে, তুমি আমার প্রতিটা বক্তব্য যে কোনো চ্যানেলে চালিয়ে দেখো, আমি বারবার করে বলেছি আমরা চাই জোট হোক, আমরা চাই জোট হোক, আমরা চাই জোট হোক। কেন সেটাও বলে দিচ্ছি। যে মুহূর্তে এরা 3 জন জোট করবে, সম্পূর্ণ বিরোধী তৃণমূল ভোটটা, চোর বিরোধীটা বিজেপিতেই আসবে। এবং কারণ এখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম কে কিন্তু তার নিজের 12% ভোটটা ধরে রাখতে হবে। যদি এরা আজকে জোট না করে, তাহলেই তারা নিজের ভোট পার্সেন্ট ধরতে পারবে। বাকি জোট করলে আমার পাল্টা একটাই প্রশ্ন,
যে 30% এই রাজ্যে পশ্চিমবঙ্গের ইউনিক সিচুয়েশন, এই রাজ্যের প্রায় 30% ভোট সংখ্যালঘু ভোট, সেটা যদি দুই বিরোধী মানে তৃণমূল কংগ্রেস এবং বাম এবং কংগ্রেস তাদের মধ্যে স্প্লিট হয়ে যায়, সেটা তো তোমাদের লাভ। সংখ্যালঘু ভোট খুব একটা মমতার থেকে কতটা সরবে সেটা ভবিষ্যৎ বলবে। যে কাজটা আজকে কথা তুমি বলছো যে জোটের শোকে আজকে তোমাদের চোখের জল ফেলার দিন। না না, জোটের শোকে নয়, জোটও হচ্ছে না। হ্যাঁ অবশ্যই সেটা তো আমাদের কাছে, আমরা তো চাই জোট হোক, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক সিপিএম এবং কংগ্রেস চোরদের সাথে জোট করছে, এটাই তো আমাদের বক্তব্য ছিল। এখানে কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, সম্পূর্ণ মমতা ব্যানার্জির অডিওটা চালান, ওখানে কিন্তু বলেছেন পোস্ট পোল অ্যালায়েন্সের কথা। আমরা সেই অনুযায়ী মানে ইঙ্গিতটা দিলেন যে আমি বিজেপির সঙ্গে তো যাব না, তখন আমি দেখবো। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একবার আসবো। বিশ্বনাথ, এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় যাত্রা নিয়ে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তাকে আমন্ত্রণই জানান, যেটা সৌম্য অস্বীকার করছে, কিন্তু ফ্যাক্ট ইজ যে একজন ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেত্রী, উনি শব্দটা ব্যবহার করেছেন আপনার রাজ্যে আমরা র্যালি করছি। এই ভাষায় হয়তো রাহুল গান্ধী বলবেন না যে আপনার রাজ্যে ঢোকার জন্য আমার ভিসা লাগবে, কিন্তু আমি বলছি এটা তো বেসিক সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো। আপনার কি মনে হয় যে এই দুটো আজকে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বোঝা যাচ্ছে যে ফাঁকটা অনেক গভীর, কিন্তু কোথাও একটা এই জোট শুরু থেকেই গোলমেলে জায়গায় ছিল। দেখুন সুমনদা, আপনাকে কিন্তু গভীরে গিয়ে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নির্বাচনী রাজনীতি ভারতবর্ষের কেউ বোঝে বলে আমি খুব মনে করি না। খুব কয়েকজনই বোঝে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা বাস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কংগ্রেসকে ভেঙে, ফলে এই যে ন্যায়যাত্রা যেটা রাহুল গান্ধী আনছে, সেটা যদি কোনো উন্মাদনা তৈরি করে, কোনো যদি উৎসাহ তৈরি করে কংগ্রেসকে, সেটা ডাইরেক্ট এফেক্ট যদি কোনো একটা রাজনৈতিক দল হয়, সেটা তৃণমূল কংগ্রেস হবে। কারণ পশ্চিমবাংলাতে এটা বারবার দেখা গেছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা কার্যত বাস্তানুপাতিক সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়, অস্তিত্বের ভয়, কংগ্রেসের বৃদ্ধির সাথে সাথে ওনার ক্ষয়িষ্ণু হওয়ার সম্ভাবনা। আপনি বারবার যেটা বলবার চেষ্টা করছি, দেখুন 12 বছর 13 বছর শাসন করছেন, ফলে তার বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। যুব সম্প্রদায়ের থেকে শুরু করে মানে 25 থেকে 35 বছরের যুবকদের যেমন ক্ষোভ আছে, তেমনি সংখ্যালঘু মুসলিমদের একটা ক্ষোভ আছে, যেটার বহিঃপ্রকাশ আপনি সাগরদিঘিতে দেখলেন। ফলে কোনো কারণে কংগ্রেসের রিভাইভাল যদি এই যাত্রার মধ্য দিয়ে হয়, তাহলে বিরাট ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যাবে। ফলে কংগ্রেস কখনো তার ন্যাচারাল অ্যালায়েন্স হতে পারে না। আমার সেকেন্ড এখানে আমি জুড়বো, এইটা আজকের পরে কি কোথাও কংগ্রেস বাম আইএসএফ এর যে জোট সেইটা সুনির্দিষ্ট হবে? সেখানেও একটা সমস্যা আছে, কংগ্রেসের আইএসএফ নিয়ে এলার্জি আছে, আবার ইয়েরও মানে আইএসএফ এরও কংগ্রেস নিয়ে একটা এলার্জি আছে, কিন্তু ট্যাসির একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আমি আরো দুটো জিনিস বলতে চাইছি। দেখুন সুমনদা, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট প্রশ্নে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতি বসুর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেন, তাহলে জ্যোতি বসু যেভাবে নেতৃত্ব দিতে পেরেছে, এত 14-15টা দলকে সঙ্গে নিয়ে দিনের প্রতি বছরকে বছর 24 বছর শুধু জ্যোতি বসুর নেতৃত্ব দিয়েছেন, তার আগেও যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন, কখনো এনডিএ থেকে ঝট করে চলে এসে ইউপিএতে চলে আসলেন 2001-এর নির্বাচনে, আবার এনডিএতে 6 মাসের মধ্যে ফিরে গেলেন, কংগ্রেসকে সঙ্গে নিয়ে তিনি 2011-তে ক্ষমতা আসলেন, মানে কয়েক মাসের মধ্যে নানা অজুহাত দেখিয়ে মানে মনমোহন সিং এর সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের থেকে সরে আসলেন, আবার নিজে মানে কংগ্রেস দল বাধ্য হলে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রশ্নে, জোট ধর্ম রক্ষার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় স্কোর কিন্তু 0। ফলে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু অনেকটাই মূল্যায়ন। একটা কথা বলি, প্রথম দেখো, আমি একটা কাউন্টার দেবো, তুমি আগে শেষ করো। ভারতবর্ষে দাঁড়িয়ে আজকের দিনে ইন্ডিয়া জোটের জায়গায় যেটা সবচেয়ে বেশি মানে সিগনিফিকেন্ট, যে বিজেপিকে বাংলায় দাঁড়িয়ে রোখার সবচেয়ে বড় কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং বিগত দিনের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তার জন্য সবচেয়ে বেশি মেলানো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হয়েছে। দ্বিতীয়ত, আজকে যারা গ্রাসরুট কর্মী, যারা ভোটটা লড়বে, তাদের কাছে কি বার্তা যাচ্ছে? যেভাবে অধীর চৌধুরী দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করছেন, তাহলে লড়বে তো গ্রাসরুট কর্মী না, তাদের বোঝানো তো মুশকিল। আজকে যদি সেখানে দাঁড়িয়ে এই মনোভাব থাকে, তাহলে তো আজকে বারবার মনে হচ্ছে যারা আদৌ পশ্চিমবাংলা বিজেপির উত্থান, এই যে পার্লামেন্টের নির্বাচনে 2014 থেকে 2019-এ বিজেপি 80% বৃদ্ধি হয়েছে এই রাজ্যে।
একজন বলছে বিজেপিকে তুলে দিয়েছেন, সবথেকে বেশি কংগ্রেসকে দিতে হবে, সবথেকে বেশি কংগ্রেসের ক্ষতি হবে। কালকে আপনি যে উদাহরণ দিলেন বিষয়টা, আপনি জ্যোতি বসুর সঙ্গে উদাহরণ দিলেন। জ্যোতি বসু যে জোটটা বা যে বামফ্রন্টটা রক্ষা করেছেন, এটা ঠিকই জোটের একেবারে প্রধান মুখ হিসেবে, মূল কণ্ঠস্বর হিসেবে, সেখানে কিন্তু একটা বৃহৎ এবং সব থেকে শক্তিশালী সিপিএম দল ছিল একদম, এবং সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকলে জোটের নেতৃত্ব দেওয়া যে কত কঠিন সেটা বারবার কালকে রাহুল গান্ধী ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স। আবারও আপনাকে বলছি, রাহুল গান্ধী কালকে যখন ইতিবাচক একটা বার্তা দিল, আমি বলছি রাহুল গান্ধী অসাধারণ ম্যাচুরিটি পরিচয় কালকে দিয়েছে। উনি কি বললেন যে আমাদের তরফ থেকেও কেউ কেউ বলছে, ওদের তরফ থেকেও কেউ কেউ, নিজেকেও কিন্তু দোষী বললেন, বললেন যে দেখুন শেষ পর্যন্ত কিন্তু এটা জোট, আমরা কিন্তু জোট করব এবং এই জোটের মধ্যে কোনো হোঁচট আসবে না। তারপরে কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটটাকে নস্যাৎ যেভাবে করলেন, আজকে কিন্তু এই প্রশ্নটা আসবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে নিজেকে বাঁচানোর বাধ্য? আজকেও জয়রাম রমেশ দর্শক দেখেছেন যে আজকেও কিন্তু জয়রাম রমেশ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট আমি ভাবতেই পারি না। রাজীব, আমি আবার একটা কথা বলি, কয়েকটা অনেকগুলো এসছে, যদি একটু সময় বলবো, আমি কোনো কারো মানে বিরাগ ভাজন হতে চাই না। আমার বক্তব্য একটাই, অনেকগুলো কথা সৌম্যবাবু বললেন। আচ্ছা, বঙ্গ কংগ্রেসের যা অবস্থা, এরা তো পরোক্ষে বিজেপিকে সাপোর্ট করছে একদম। আমার তো মনে হয় একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং এর যে কথাটা ওনাদের নেত্রী বললেন, সেই ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আমার তো মনে হয় বিজেপি এখানে ব্যাক করছে। বিজেপি এখানে ব্যাক করছে বঙ্গ কংগ্রেসকে। অনেক কথা বলছে, এটা প্রমাণ করছে আমাদের কংগ্রেসের শক্তি। এইটা তো বিজেপির শক্তিতে বলিয়ান হচ্ছে, কোথায় চলে গেছো তুমি? গতিতে চলে গেছো, ইতিহাস ঘাটো, বর্তমানে এসো। এইখানে এইটুকু বোঝা যাচ্ছে, এইটুকু বোঝা যাচ্ছে বিজেপি আর কংগ্রেস 26টা এমএলএ দেওয়ালটা সব বুঝলাম আমি রাজস্বী, কিন্তু নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন, তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গের কথা বলেন না তো? তৃণমূল মুক্ত আমাকে বলতে দিতে হবে, আমার দিকে মমতা হাটাও, মমতা হাটাও, প্রত্যেকটা লোকে বলছে মমতা হাটাও, আরে মমতা আমরাই হাটাও। আজকে এখানে তো আজকে বিজেপি কংগ্রেসের জোট এখানে, এটা হয়ে যাচ্ছে। আমি এখানে আমার দুটো তিনটে কথা, একটা হচ্ছে বিশ্বনাথ দা বলছে জোট ধর্মের ব্যাপার। দেখুন, তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা তো নীতি নিয়ে চলবে। আজকে তো তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা নীতি নিয়ে চলছে। আপনি যে বললেন 2011 বেরিয়েছিল, কেন? তখন এফডিআই এর আমরা বিরোধিতা করেছিলাম, আর তখন ইউপিএ গভর্নমেন্ট এফডিআই নিয়েছিল, আমরা বেরিয়ে গেছিলাম। আমি কথা শেষ করে দিই। এবার আজকে আসল কথাটা বলো, আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছে, একটু আগে আপনি একটা জায়গায় মিস করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট বলেছেন যে ওখানে বলা হচ্ছে, রাহুল গান্ধী বলেছে আমাদের আলোচনা চলছে। মমতাদি বলছেন কেউ আমাদের সাথে কোনো কথা বলেনি, কোনো আলোচনা চলেনি। তাহলে এই 10 বনাম 2টা এলো কোথা থেকে? আচ্ছা, কেউ আলোচনা করেনি, তাহলে 10 বনাম 2টা এলো কোথা থেকে? উনি অসন্তুষ্ট হলেন এই কারণে কোনো আলোচনা হয়নি, অথচ আলোচনা চলছে। এবং দ্বিতীয় কথা বলেছে, আমি চাই সার্বিকভাবে বিজেপিকে হারাতে, যার কারণ আগামী দিনে নির্বাচনের পরে
সেকুলার ফ্রন্টকে আমি সাপোর্ট করব, কেন বিজেপি আমাদের আইএসএফকে সাপোর্ট করবেন, যদি আইএসএফ আপনাদের তো এটা স্বীকার করবেন, আইএসএফ আপনাদের। ঠিক এইখান থেকে এইমাত্র সৌম্য যেটা বলছিল যে অসম থেকে কালকে একেবারে সরাসরি এই পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কোনোভাবে তাকে জানানো হয়নি, সৌজন্যের বাইরে গিয়ে একেবারে বললেন যে সৌজন্য অনুযায়ী অন্তত তাকে জানানো উচিত ছিল, কিন্তু কংগ্রেস জানায়নি। সরাসরি অভিযোগ, প্রদেশ কংগ্রেস উত্তরও দিল, দেখুন। ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। ওয়ান্স আ বিট্রেয়ার ইজ অলওয়েজ আ বিট্রেয়ার। মাননীয়ার ইতিহাসে আছে, রাজনৈতিক জীবনের ইতিহাসে আছে যে তিনি বিট্রে করেন। তিনি কংগ্রেসকে বিট্রে করেছেন, তিনি রাজীব গান্ধীকে বিট্রে করেছেন, তিনি ইন্ডিয়া জোটকে বিট্রে করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অসম থেকে বৃহস্পতিবারই কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। আর তার আগের দিনই ন্যায়যাত্রার বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে তাদের কিছুই না জানানোর অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कांग्रेस अध्यक्ष जी ने बात की है, राहुल जी ने बात की है, हमारे प्रभारी संगठन ने बात की है। अगर कोई लिखित में इनविटेशन है मैं उसकी कॉपी मांगकर आपको दे सकता हूं, पर मैं जानता हूं कि 3-4 बार खड़गे जी ने खुद अपने भाषणों में कहा है कि सभी इंडिया पार्टी को हम निमंत्रण दे रहे हैं, और उन्होंने सभी इंडिया पार्टियों के नेताओं से बात की है। দেশ শুদ্ধ সবাই জানে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সবাই জানে, একমাত্র মমতা ব্যানার্জি জানে না। কেননা আরএসএস ওকে বলেছে যে আপনি এখন রাহুল গান্ধী সম্পর্কে একটু বিশদগার করুন, উনি বিশদগার করছেন। ভারত জোড়ো ন্যায়যাত্রার 12তম দিনে বৃহস্পতিবার সকাল 11:30টায় কোচবিহারের খাগড়াবাড়ি চকে জনসভা করবেন রাহুল গান্ধী। মা ভবানী মোড় থেকে 15 কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে তার। এরপর ফালাকাটায় রাতে থাকবেন তিনি। 26 ও 27 জানুয়ারি যাত্রার বিরতি। আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল 28 জানুয়ারি দুপুর 12টায়। কংগ্রেস সূত্রে খবর, দুপুরের খাওয়ার কথা ছিল জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে শহরে ওই দিন বিভিন্ন এলাকায় পুলিশের নিয়োগের পরীক্ষা রয়েছে। এদিকে রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীনই রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, 29 জানুয়ারি সকালে মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। সেদিন বিকেলে সায়েন্স সিটিতে বিদ্যজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান পালানোর পর ইডির বুদ্ধি বেড়েছে কিনা আমরা জানি না, কিন্তু 19 দিন পর তল্লাশিতে গেলে কতটা তথ্য প্রমাণ আদৌ পাওয়া যায় সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। 19 দিন পর ইডিকে রেডে যেতে হয়, আর 19 দিনেও ফেরার তৃণমূল নেতার নাগাল পায় না পুলিশ। কংগ্রেস সিপিএম বলছে পুরোটাই সেটিং, তবে গোটা বিষয়টাতে না কেন্দ্র না রাজ্য কোনো এজেন্সিরই যে ভাবমূর্তি উজ্জ্বল হলো না সে কথা বলাই যায়। আমরা এই সোজা সাপটা প্রশ্নগুলো তুলছি এবং ভবিষ্যতেও তুলব বলে কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ।